প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই হাফ ইয়ারলি এক্সাম শেষ করেছো। নেক্সট তোমাদের থার্ড মান্থলি টেস্ট শুরু হতে যাচ্ছে। তার আলোকেই আমরা এখন তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাব। আজকে সমাজবিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছি আমি রিফাত জাহান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এটা সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এখানে আমরা সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান নিয়ে আলোচনা করব। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, সেন্ট সাইমন, ভিগো, মন্টেস্কুর আলোচনায় সমাজ সম্পর্কে ধারণা থাকলেও সমাজের জন্য আলাদা বিজ্ঞানের প্রয়োজনীয়তা ইবনে খালদুন প্রথম অনুভব করেন, যার নাম দেন তিনি আল উমরান বা সংস্কৃতির বিজ্ঞান। পরবর্তীতে অগাস্ট কোত এ বিজ্ঞানের নামকরণ করেন সোশিওলজি, যার পূর্ব নাম ছিল সোশ্যাল ফিজিক্স। এরই গতিধারায় হারবার্ট স্পেন্সার, এমিল ডুরখেইম, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার প্রমুখ সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানকে আলাদা বা স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠাকরণের জন্য, সমাজবিজ্ঞানকে একটি আলাদা বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব বিষয়ই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে আমরা এখানে ইবনে খালদুন সম্পর্কে আলোচনা করব। আমরা এই চ্যাপ্টারে অগাস্ট কোত সম্পর্কে আলোচনা করব আমরা এমিল ডুরখেইম নিয়ে, কার্ল মার্কস নিয়ে, হ্যাঁ, হারবার্ট স্পেন্সারের অবদান নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যে আলোচ্য বিষয় সেই সমাজবিজ্ঞানী, আজকে আমরা যে সমাজবিজ্ঞানীর অবদান নিয়ে আলোচনা করব তিনি হচ্ছে ইবনে খালদুন। শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের জীবনী সম্পর্কে জানতে পারবে, ইবনে খালদুনের রচনাবলী সম্পর্কে জানতে পারবে, আল উমরান, আসাবিয়া ইত্যাদি প্রত্যয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে। ইবনে খালদুনের জন্ম 1332 সালে মে মাসের 27 তারিখে তিউনিসের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ইবনে খালদুন 1406 সালের 17 মার্চ 808 হিজরি 78 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। ইবনে খালদুনের রচনাবলী। ইবনে খালদুন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। ইসলামী বুদ্ধিবৃত্তিক তথ্য তথা সাংস্কৃতিক ইতিহাসে ইবনে খালদুনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থ হচ্ছে বিশ্ব ইতিহাস বা হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, যার অ্যারাবিক নেম হচ্ছে কিতাব আল ইবর। এই গ্রন্থটি মূলত 3টি বই এবং 7টি খণ্ডে বিভক্ত। প্রথম বইটির নাম হচ্ছে মুকাদ্দিমা, যা প্রথম 3টি খণ্ড সংযুক্ত হয়েছে। এই বইটিতে ইবনে খালদুন অত্যন্ত তাত্ত্বিক দৃষ্টি করে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে, যে কারণে ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি পিতা বলা হয়। তিনি রাষ্ট্র বা সমাজের সার্বভৌমত্ব, কর্তৃত্ব, ব্যবসা বাণিজ্য, বিজ্ঞানের উদ্ভব ও ফলাফল সম্পর্কে বিশদ আলোচনা করেন, যা আধুনিক সমাজবিজ্ঞানেরও আলোচ্য সূচি। আল উমরান বা সাংস্কৃতিক অধ্যয়ন। ইতিহাস অর্থ মাত্র রাষ্ট্র বা ধর্ম নয়, ইতিহাস হচ্ছে মানুষের কার্যাবলীর বিবরণ, সভ্যতা বিকাশের অমর কাহিনী। এই উক্তিটির সমর্থনে ইবনে খালদুন এক নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি মনে করেন ঐতিহাসিক ঘটনাবলীর প্রকৃতি ও কারণ জানতে হবে। এজন্য নির্ভুল তথ্যের প্রয়োজন এবং বিভিন্ন ঘটনা সংক্রান্ত তথ্য সংশোধন করা এবং সত্য তথ্যকে মিথ্যা তথ্য হতে পৃথক করতে হলে কারণ জানতে হবে। মানব সভ্যতা ও সামাজিক সংগঠনই ও নতুন বিজ্ঞানের আলোচ্য সূচি।
তিনি এর নামকরণ করেন আল উমরান বা সংস্কৃতির বিজ্ঞান। সমাজকে এক বিশেষ পঠন পাঠনের বিষয়বস্তু হিসেবে বিবেচনা করে ইবনে খালদুন সমাজ, সংস্কৃতি ও সভ্যতাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এই বিজ্ঞানের উদ্দেশ্য হল মানুষ ও সমাজের প্রকৃতি সম্পর্কে সঠিক সত্যের সন্ধান ও বিশ্লেষণ সম্পর্কিত সমস্যার বিস্তারিত আলোচনা। তিনি আরও বলেন, ইতিহাস ও সংস্কৃতির বিজ্ঞান একই বাস্তবতার দুটি দৃষ্টিভঙ্গি বা অবস্থার অধ্যয়ন। ইতিহাস যেখানে বাহ্যিক ঘটনাবলী নিরূপণ করে, সেখানে সংস্কৃতির বিজ্ঞান সেই ঘটনাবলীরই প্রকৃতি ও যৌক্তিক ব্যাখ্যা প্রদান করে। ইবনে খালদুন প্রথম ব্যক্তি যিনি উমরান আরবি শব্দটি তার সংস্কৃতির বিজ্ঞান নামক একটি নতুন বিজ্ঞান সৃষ্টি করার জন্য ব্যবহার করেছেন। তিনি উমরান শব্দটিকে মানুষের পারস্পরিক সম্পর্কের প্রয়োজন মেটানোর প্রপঞ্চ হিসেবে ব্যাপক অর্থে ব্যবহার করেন। উমরান শব্দটিকে ইংরেজিতে কালচার অর্থ বোঝানো হয়েছে। বস্তুত ইবনে খালদুন উমরান ধারণাটি ব্যবহার করেন মানুষের সমাজ ও তার সভ্যতার সংস্কৃতির ক্ষেত্রে অর্জিত উন্নতিকে এক অবিচ্ছিন্ন সত্তা হিসেবে বিবেচনা করে। ইবনে খালদুন মানব সমাজের প্রাথমিক পর্যায়ে সংস্কৃতির প্রত্যয়টির উপর গুরুত্ব আরোপ করেই সভ্যতার পর্যায়ে উত্তরণের কারণ বিশ্লেষণ করেছেন। সংস্কৃতির বিজ্ঞানে তিনি 5টি মূল সমাজতাত্ত্বিক সমস্যাকে চিহ্নিত করেছেন। এই সমস্যাগুলো হলো আদিম সংস্কৃতি ও তার সভ্য সংস্কৃতিতে উত্তরণ, রাষ্ট্র, নগর, অর্থনৈতিক জীবন এবং বিজ্ঞানসমূহ। এই মূল কাঠামোর উপর ভিত্তি করে ইবনে খালদুন তার নতুন বিজ্ঞানের বিষয়বস্তু গড়ে তুলতে প্রয়াসী হয়েছিলেন। ইবনে খালদুন বলেছেন যে একমাত্র সংস্কৃতি বিজ্ঞানী ঐতিহাসিক ঘটনাকে সুনিশ্চিত করতে পারে। ঐতিহাসিকরা যাতে লিখিত ঘটনাবলী ও তার পরিবর্তনকে যথাযথ বিবেচনা করতে পারে সেই মাপকাঠি স্থির করে দেওয়ার উদ্দেশ্যে ইবনে খালদুন তার সার্বজনীন ইতিহাসের প্রস্তাবনায় প্রোলেগোমিনা বা আল মুকাদ্দিমাতে সমাজের ধরন ও তার উন্নতি পর্যালোচনা করেছেন। ইবনে খালদুন বলেছেন যে অতীতের সাথে ভবিষ্যতের মিল রয়েছে। তার মতে ইতিহাস শুধু ঘটনার বিশ্লেষণই নয়, বরং তা এক ধরনের সামাজিক দর্শন। তাই তিনি বলেছেন, ইতিহাস কেবলমাত্র নিরস ঘটনাপঞ্জি নয়, ইতিহাসের ধারায় বিভিন্ন জাতির ও সভ্যতার উত্থান পতনের স্বরূপ ধরা পড়ে। সমাজ, সভ্যতার ও সংস্কৃতির কোন স্তরে বা পর্যায়ে কোনো জাতি কোন অবস্থায় অগ্রসমান হয়ে অবস্থান করছে তার সঠিক ধারণা পাওয়া যায় ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে। এই প্রয়োজনেই তিনি নতুন একটি বিজ্ঞান সৃষ্টির যা আল উমরান বা সংস্কৃতির বিজ্ঞান নামে উল্লেখ করেছেন এবং তার অপরিহার্যতা তুলে ধরেছেন। ইবনে খালদুন মানুষের জীবন জীবিকা এবং সমাজ বিকাশের স্তরের মাপকাঠিতে মানুষকে দুটো ভাগে ভাগ করেন। প্রথমত উমরান বাদোয়া, যারা মূলত যাযাবর, কৃষক বা পশুপালনকারী গোষ্ঠী। আধুনিক কালের সমাজ বিজ্ঞানে গ্রামীণ জনগোষ্ঠীর ন্যায় আরবের এই উমরান বাদোয়া এরা একটি পেশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এদের চাহিদা ছিল সীমিত। দ্বিতীয়ত উমরান হাদরা, যারা নগর জীবনের অধিবাসী। আধুনিক শহরের সমাজ ব্যবস্থায় বিদ্যমান গোষ্ঠীকে উমরান হাদরার সাথে তুলনা করে চলে। মূলত এখান থেকেই হচ্ছে আজকে যে আমরা গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ সমাজবিজ্ঞান এবং নগর সমাজবিজ্ঞান পড়ছি, এটার ভিত্তিমূল কিন্তু ইবনে খালদুনই রচনা করে গিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার এসো আমরা আল আসাবিয়া সম্পর্কে করি। আসাবিয়া বা সোশ্যাল সলিডারিটি ইবনে খালদুনের সবচেয়ে চমকপ্রদ এবং বিশেষভাবে উল্লেখযোগ্য প্রত্যয় হচ্ছে এই আল আসাবিয়া প্রত্যয়টি। খালদুনের সমস্ত সমাজ বৈজ্ঞানিক চিন্তা চেতনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আসাবিয়া বা সামাজিক সংহতি, যাকে ইংরেজিতে বলা হয় সোশ্যাল সলিডারিটি। এই প্রত্যয়টিকে তিনি সমাজ শক্তি বলে মনে করেছেন। তার মতে আসাবিয়া হচ্ছে এক ধরনের আদর্শ ভিত্তিক অনুভূতি, যে অনুভূতিতে সকলে ঐক্যবদ্ধ থাকে। তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় প্রায় আসে যে আসাবিয়া কি, ব্যাখ্যা করো, ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে প্রথমে বলতে হবে যে আসাবিয়া হচ্ছে এক ধরনের আদর্শ ভিত্তিক অনুভূতি, যে অনুভূতিতে সকলে ঐক্যবদ্ধ থাকে। সমাজের মানুষের সংঘবদ্ধ জীবন টিকিয়ে রাখতে হলে পরস্পরের মধ্যে সম্প্রীতি প্রয়োজন। ইবনে খালদুন সমাজ ও রাষ্ট্রচিন্তায় এই সম্প্রীতির বন্ধনের উৎস খুঁজে পেয়েছেন উপজাতির গোত্রপ্রীতি ও রক্ত সম্পর্ক, ধর্মীয় চেতনা এবং নৈকট্যজনিত বন্ধুত্ব ও সমধর্মী জীবনযাত্রার মধ্যে। তিনি উল্লেখ করেন যে আসাবিয়া শক্তি যে পরিমাণে সংঘবদ্ধ ও সক্রিয় হয়েছে, বিনির্মাণে তার প্রভাবও হয়েছে তত স্থায়ী। আসাবিয়া বলতে সাধারণত সামাজিক সংহতিকে বোঝানো হয়ে থাকে। সামাজিক সংহতির মূল ভিত্তি হচ্ছে ঐক্যমুখী অনুভূতি, দলীয় সচেতনতা এবং গোত্রীয় মনোভাব। ইবনে খালদুন মূলত আরবদের গোত্রীয় মনোভাবের উপর ভিত্তি করেই আসাবিয়া পরিভাষার প্রবর্তন করেন, যা কিনা বর্তমানে জাতীয়তাবাদ বলে পরিচিত। এই ধরনের গোত্রীয় অনুভূতির কারণেই মানব সমাজ এবং ইতিহাস সচলতা বা গতিশীলতা বজায় রাখে।
আসাবিয়ার সাথে বেদুইন যাযাবর জীবনের কোনো সম্পর্ক নেই এবং এর সাথে রক্ত সম্পর্কেও কোনো সম্পর্ক নাও থাকতে পারে। আসাবিয়ার কারণে নির্দিষ্ট কোনো গোত্র বা রাজবংশের প্রতি যে আনুগত্য দেখানো হয়, মাঝে মধ্যে পরিস্থিতির বিবেচনা তখন করা হয় না। এই আসাবিয়ার কারণে হয়তো কোনো ধরনের পক্ষপাতিত্বের সৃষ্টি হতে পারে। আসাবিয়া আরবিক ওয়ার্ড। আসাবিয়ার আবিধানিক অর্থ হচ্ছে সামাজিক সংহতি বা দলীয় সংহতি বা রক্তবন্ধন অথবা গোষ্ঠীর অনুভূতি। তবে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে আসাবিয়ার অর্থ ব্যক্ত করেছেন, তবে তাদের সকলেরই মূল ভাবার্থ কিন্তু একই। রাষ্ট্র ও শাসক সম্প্রদায়ের উত্থান পতনের উপর খালদুন যে তত্ত্ব দিয়েছেন তার পূর্বে কেউ তা দেননি। ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের মূল কেন্দ্রই হচ্ছে আল আসাবিয়া, যার অর্থ সামাজিক সংহতি। ইবনে খালদুন বলেন, রাষ্ট্র ব্যবস্থার মূলে আছে সামাজিক সংহতি। তিনি মনে করেন রাষ্ট্র উৎপত্তির মূলে সামাজিক সংহতির গুরুত্ব অপরিসীম। সামাজিক সংহতি তৈরি করে ঐক্যবোধের সার্থিক প্রেরণা এবং এই প্রেরণা থেকে তৈরি হয় জাতীয়তাবোধ, যা রাষ্ট্রের অন্যতম উপাদান। আসাবিয়ার সত্তা ও প্রকৃতি সম্পর্কে আলোচনার পূর্বে এ সম্পর্কে ইবনে খালদুনের কয়েকটি উক্তি আমরা বলছি। সমাজের উপর যা সবচেয়ে বেশি কার্যকর তা হলো সংহতি ও শক্তি। একদল মানুষের মধ্যে পরস্পরের প্রতি যদিও দায়িত্ববোধ, বিপদে আপদে সহায়তা ও সাহায্য করার মানসিকতা উপস্থিতি থাকে, তবে তাদের মাঝে আসাবিয়ার উদ্ভব ঘটবেই। অর্থাৎ আসাবিয়া শব্দের অর্থই হচ্ছে কি? পারস্পরিক সংহতিবোধ, পারস্পরিক ঐক্যের অনুভূতি, তাই না? আসাবিয়ার মূল লক্ষ্যই হচ্ছে সামাজিক সার্বভৌমত্ব। আসাবিয়া মানুষকে তাদের সার্বজনীন উদ্দেশ্য সাধন ঐক্যবদ্ধ করে, আত্মরক্ষার জন্য ঐক্যবদ্ধ করে এবং শত্রু দমন বা বিতাড়নের শক্তি যোগায়। ইবনে খালদুন একটি গোষ্ঠী সমন্বিত মানুষের অভিব্যক্তি জ্ঞাপন করার জন্য আসাবিয়া প্রত্যয়টি ব্যবহার করেন, যাকে ইংরেজিতে বলা হয় কর্পোরেট মাইন্ড অফ এ গ্রুপ, অর্থাৎ একই গোষ্ঠী চেতনায় সকলের একাত্মবোধ। অন্যের সাথে একই মানসিক বন্ধনে থাকাই হচ্ছে আসাবিয়া। আসাবিয়া প্রত্যয়টি গোত্রপ্রীতি, কৌমচেতনা, সামাজিক সংহতি, গোষ্ঠীর সাথে একাত্মবোধ বা সমন্বিত মানুষ, আদর্শ ভিত্তিক অনুভূতি প্রভৃতি অর্থবোধক ধারণা বোঝায়। প্রধানত 7টি উপাদানের ভিত্তিতে আসাবিয়া ধারণাটি গঠিত: গোত্র ও রক্ত সম্পর্ক, ধর্ম ও আসাবিয়া, নৈকট্যজনিত বন্ধুত্ব ও সমধর্মী জীবনযাত্রা ও সামাজিক সংহতির পরিপূরক, ভৌগোলিক অবস্থা, 5 নির্ভরশীলতা, 6 ঐক্যবোধ এবং নাম্বার 7 সচেতনতা। সমাজ ও সভ্যতার বিবর্তন। ইবনে খালদুন সমাজ ও সভ্যতার ধারাবাহিক উৎপত্তি ও বিকাশ সম্পর্কে অনেক তথ্যবহুল আলোচনা করেছেন। কিভাবে সভ্যতা ধীরে ধীরে বিকাশ লাভ করে পরিণতির দিকে এগিয়ে যায় এ সম্পর্কে ইবনে খালদুন দৃঢ় ও সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করেছেন এবং তিনি সভ্যতার উত্থান পতনকে মানবদেহের সাথে তুলনা করেছেন। মানবদেহের যেমন জন্ম, যৌবন, বার্ধক্য ও মৃত্যু আছে, ঠিক তেমনি প্রতিটি সভ্যতারও জন্ম, বিকাশ ও পতন অবধারিত এবং নিশ্চিত। সমাজ ও সভ্যতার ইতিহাস সম্পর্কে যুগান্তরকারী গ্রন্থ আল মুকাদ্দিমা ইবনে খালদুন সমাজের পরিবর্তন সম্পর্কে সুচিন্তিত মতবাদ পেশ করেন এবং সভ্যতার উৎপত্তি, বিকাশ ও পতন সম্পর্কে চক্রাকার মতবাদ উপস্থাপন করে। ইবনে খালদুন সভ্যতার উত্থান পতন সম্পর্কে পৃথক কোনো গ্রন্থ রচনা করেননি। তিনি কিতাবুল ইবর বা বিশ্ব ইতিহাস রচনার 3 খণ্ডের প্রথম খণ্ড আল মুকাদ্দিমায় সমাজ, রাষ্ট্র তথা সভ্যতার উত্থান পতন সংক্রান্ত মতবাদ প্রদান করেছেন। ইবনে খালদুন তার সভ্যতার তত্ত্বে উল্লেখ করেছেন, মানুষের গোষ্ঠী সচেতনতা থেকে জন্ম হয়েছে সমাজের, যা শুরু হয়েছে যাযাবর জীবন থেকে, আর সমাজ ধীরে ধীরে উন্নতির সিঁড়ি বেয়ে জন্ম লাভ করেছে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের। ইবনে খালদুনের মতে সমাজ ও সভ্যতার উৎপত্তি হতে অবনতি পর্যন্ত 5টি পর্যায় অতিক্রম করে থাকে। নাম্বার 1, প্রাথমিক পর্যায় বা সংহতিকরণ পর্ব। এ পর্বের মূল ভিত্তি হলো আসাবিয়া বা সোশ্যাল সলিডারিটি। সমাজ ও সভ্যতার এ পর্যায়ে গোষ্ঠী সংহতি খুব জোরালো থাকে। গোষ্ঠী প্রধান তার ইচ্ছা অনুযায়ী কর্মে লিপ্ত না থেকে গোষ্ঠীর স্বার্থে কাজ করেন। এটি হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্যায়ে বা স্বৈরতান্ত্রিক পর্ব। প্রথম পর্বের অত্যধিক আনুগত্য পাওয়ায় শাসক শক্তিশালী হয়ে ওঠে এবং ইচ্ছেমতো শক্তি প্রয়োগের মানসিকতা তৈরি হয়। ফলে মানুষের কল্যাণের পরিবর্তে ব্যক্তির কল্যাণ বড় হয়ে দেখা দেয়। এসব শাসক অধিক স্বেচ্ছাচারী হয়ে ওঠে। এ পর্যায়ে সমাজে শাসকদের অত্যাচার ও নির্যাতনে শৃঙ্খলা ও সংহতি নষ্ট হতে থাকে। ইবনে খালদুনের মতে স্বৈরতান্ত্রিক পর্বই সভ্যতার পতনের সূত্রপাত। তৃতীয় পর্যায় বা শোষণের পর্ব। স্বৈরতান্ত্রিক পর্বের স্বেচ্ছাচারিতাই শাসকদেরকে কল্পনা বিলাস ও আরামপ্রিয় করে তোলে। এ পর্যায়ে আরামায়েশ ও সম্ভোগের দিকে ঝোঁক বেশি দেখা দেয়। অনুৎপাদন খাতে অর্থ ব্যয় বৃদ্ধি পায়, ফলে সামাজিক অসমতা তৈরি হয় এবং পতনের পথ প্রশস্ত হয়।
নাম্বার 4 বা শান্তি সংস্থান পর্ব। অধিক মাত্রায় আরাম আয়েশ ও ভোগ প্রবণতায় শাসককে আভিজাত্য ও দম্ভ প্রকাশের সহায়ক ভূমিকা পালন করে, ফলে শাসক তার স্থিতিশীলতা ও ক্ষমতার প্রাধান্যের কারণে সর্বশক্তি নিয়োগ করে থাকে। ফলে সামাজিক শৃঙ্খলা ও সংহতি নষ্ট হয়ে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে শাসক তার জনগণের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে। পঞ্চম পর্যায়ে ধ্বংস ও পতনের পর্ব। শোষণ ও শান্তি সংস্থান পর্বের অধিক মাত্রায় আরামায়েশ, ভোগ প্রবণতা এবং আভিজাত্য ও দম্ভ প্রকাশের মাধ্যমে শাসক জনগণের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে শাসকগণ দুশ্চরিত্র, লম্পট ও অমিতব্যয়ী হয়ে পড়ে। রাজকোষ শূন্যের কোঠায় দাঁড়ায়। মোট কথা, রাজ্য জুড়ে বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টি হয় এবং গোষ্ঠী সংহতি পুরোপুরি বিনষ্ট হয়ে পড়ে। এই সুযোগে শত্রুপক্ষ আক্রমণ করে রাষ্ট্র দখল করে নেয়। পরিবর্তনের চক্র পূর্ণ হয়। সভ্যতার পতন প্রান্ত সীমায় গিয়ে পৌঁছে। ইবনে খালদুন মনে করেন, মানুষের ঐক্যবোধ যত সুসংহত, প্রবল ও শক্তিশালী হবে, রাষ্ট্র নামক যন্ত্রটি তত বেশি রাষ্ট্রীয় ক্ষমতা ও আয়তনের পরিমাণ বৃদ্ধি পাবে। তিনি রাষ্ট্রের জীবনকালকে 3টি ভাগে ভাগ করেছেন। রাষ্ট্রের আয়ুষ্কাল আমরা স্লাইডে দেখিয়েছি। প্রথম জীবনকাল বা স্থায়িত্ব হচ্ছে 40 বছর। দ্বিতীয় জীবনকাল বা আয়ুষ্কাল হচ্ছে 80 বছর। তৃতীয় জীবনকাল বা আয়ুষ্কাল হচ্ছে 120 বছর। অর্থাৎ কোনো রাষ্ট্র ব্যবস্থা 120 বছরের বেশি তার সকল গৌরব নিয়ে টিকে থাকতে পারে না। ইবনে খালদুন সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের আলোচনায় দেখিয়েছেন যে প্রতিটি বিষয়ে জীবনকাল, আয়ুষ্কাল এবং অধঃপতন ও অবশেষ রয়েছে। এসবের উপর আবহাওয়া ও জলবায়ুর অতিমাত্রায় প্রভাব রয়েছে। অর্থাৎ ইবনে খালদুন মনে করেন যে কোনো দেশের সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক অবস্থা, প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। তাই তিনি দুটি নতুন ধারণার জন্ম দেন। এই নতুন ধারণা দুটি হলো বাদোয়া ও হারদা। বাদোয়া অর্থ গ্রাম সম্প্রদায় আর হারদা অর্থ শহুরে সম্প্রদায়। পরবর্তীতে তিনি এই শব্দ দুটো থেকে গ্রামীণ সমাজবিজ্ঞান ও শহুরে সমাজবিজ্ঞানের ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ইবনে খালদুন সমাজের প্রত্যেকটি দিককে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রত্যক্ষ করেছেন, যা সমাজবিজ্ঞানের অন্যতম বৈশিষ্ট্য। ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি জনক বলে অনেকে আখ্যায়িত করতে চেয়েছেন। অনেকেই আবার তাকে পল্লী ও নগর সমাজবিজ্ঞানের জনকও বলেছেন। সর্বোপরি খালদুন সমাজকেন্দ্রিক একটি পৃথক বিজ্ঞানের জন্ম দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করব। তোমরা সবাই লেকচারটি মনোযোগ দিয়ে শুনবে, প্রয়োজনে নোট নিবে। তোমরা যার বই কেনো না কেন, যেই প্রকাশনীর ফলো করো না কেন, প্রত্যেকটারই বেসিক জিনিসগুলো কিন্তু একই থাকবে, বেসিক কনসেপ্টগুলো কিন্তু একই থাকবে। তোমরা লেকচারটি মনোযোগ দিয়ে শুনবে, বই পড়বে। এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইবনে খালদুন থেকে প্রত্যেক বছরই পরীক্ষায় আসে। মানে তোমাদের যেই উদ্দীপক থাকে ইবনে খালদুন। ইবনে খালদুনের রচনাবলী, ইবনে খালদুন রাষ্ট্রের আয়ুষ্কাল কত বছর বলেছেন, সমাজ ও সভ্যতার বিবর্তনে তিনি যে 5টি ধাপের কথা বলেছেন, হ্যাঁ, আসাবিয়ার যে 7টি উপাদানের কথা বলেছেন, আলুমরান বা সংস্কৃতির বিজ্ঞান বলতে আমরা কি বুঝি, অর্থাৎ প্রত্যেকটা টপিকই মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই লেকচারটি ফলো করবে, বইয়ের সাহায্য নিবে। আর যদি কোথাও কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে ইনফর্ম করবে। প্রিয় ছাত্রীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।